ভারত যেদিন বাংলাদেশ সম্পর্কে সত্যি সত্যি, আপনি বিশ্বাস করেন, আমার ধারণা এখনো ভারত পুশ ব্যাক ছাড়া, মানে যেটা পুশ ইন তাদের ভাষায়, আমার পুশ ব্যাক, পুশ ইন বা পুশ ব্যাক ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশনে ভারত সরকার যায় নাই। আর এটা তো প্রকাশ্য, এটা তো গোপন না। আর ভারত যেদিন গোপনে যাবে সেই দিন কিন্তু এই বাংলাদেশের বুঝতে পারবে বাংলাদেশকে অস্থিতিশীল করা মানে ভারত বিপদে পড়া, ভারত অস্থিতিশীল করা মানে বাংলাদেশ বিপদে পড়া। কারণ এই বাংলাদেশ হয়ে যাবে কাবাব মে হাড্ডি। এই বাংলাদেশকে নিয়ে প্রথমে তো মনে করেছিলাম শেখ হাসিনাকে শুধু সরিয়েছে, মানে তাকে পছন্দ করে না এই সরকার, না, এই শেখ হাসিনাকে সরানোর পিছনে আরেকটা উদ্দেশ্য আছে। ভারতকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনাকে সরানো হয়েছে, শুধুমাত্র ওই যে ঘাঁটি নেওয়ার জন্য না। কারণ শেখ হাসিনা থাকলে ভারতের স্বার্থ দেখবেন, কতটুকু দেখবেন দেখবেন না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যারা ভারতের বিপক্ষের মানুষ তারা ভেবেছে শেখ হাসিনা থাকলে তাদের কাজ করা যাবে না, তার জন্যই শেখ হাসিনাকে উচ্ছেদ করানো হয়েছে। এটাও কিন্তু একটা কারণ। শেখ হাসিনা উচ্ছেদ শুধু তার সরকারের দুর্নীতি, তার স্বেচ্ছাচারিতা, এগুলো না, এটাও একটা কারণ যে যে ভারতকে অস্থিতিশীল করতে হবে। সেটা দিনে দিনে পরিকল্পিতভাবে যে পরিকল্পনা সেগুলো পরিষ্কার হয়ে গেছে। আপনি দেখেন, মমতা ব্যানার্জি যদি ফেল না করতো, আপনার কি জানতে পারতাম এত অনুপ্রবেশকারী আছে? কেউ স্বীকার করে না। মমতা ইলেকশনের 10-7 দিন আগেও ভারতের বামপন্থীরা বলেছে একটা অনুপ্রবেশকারী ভারতে নাই। এখন যে পালে পালে বর্ডারে দাঁড়ায় আছে, এখন তারা মুখটা কেমনে দেখায়। এই আইভির মুক্তিতে আপনি কি বলবেন? এটা কি রাজনীতির একটা সুস্থ ধাপের দিকে যাচ্ছে কিনা? এটা আমার মনে হয় রাজনীতিতে তাকে যে মুক্তি দিয়েছে এটা কোনো ইঙ্গিত বহন করে। আইভি রহমান আমার ধারণায় তিনি আপোষকামী না, তিনি আপোষ করবেন না, তিনি মানে নিয়ম অনুযায়ী তিনি মুক্তি পেয়েছেন। তবে আমাদের দুর্ভাগ্য যে এর চাইতে ছোট ছোট মামলায় যারা আছে তাদের জামিন দেওয়া হয় নাই, কেউ কেউ জেলেই মারা গেছে। তো আমাদের এই জিনিসটা অবজার্ভ করতে হবে যে আইভি রহমানকে মুক্তি দিয়েছেন, কেন দিয়েছে, এটা আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তবে আমি আবারও বলি, আইভি রহমানের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। তিনি মৌলবাদী শক্তির সাথে আপোষ করেন নাই, করবেন না। তিনি নারায়ণগঞ্জের শামীম ওসমানকে ভয় পান নাই, তিনি আর কাকে ভয় পাবেন? কারণ সরকারের চাইতেও নারায়ণগঞ্জের শামীম ওসমান সবচেয়ে বেশি ক্ষমতাশীল ছিল, তার সাথেই তিনি আপোষ করেন। তো আমার মনে হয় না তিনি এই সরকারের সাথে, কেউ কেউ মনে করতে পারে যে তাকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ বানাবে, কিন্তু বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে চলবে না, সেটা আলাদা বিষয়। আওয়ামী লীগই থাকবে। আর আইভি যিনি যে সাবেক মেয়র, যিনি, তার ব্যক্তিত্ব তো আলাদা, কোনো সন্দেহ নেই। তার ঐতিহ্য, তার পারিবারিক, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একেবারেই মজবুত। দেখা যাক কি হয়। তবে এটা একটা কিঞ্চিত পজিটিভ আমরা আশার আলো দেখতে পারি, কিন্তু আবার ভয় করে। আমরাও ভেবেছিলাম ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে তারেক রহমান আসলে, যেমন আমি খুব শক্তভাবেই বলেছিলাম যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত যত নিকৃষ্ট, মানে যত ভালো সরকার তার চেয়ে ভালো, কিন্তু তারেক রহমান এসে কিন্তু তা করেন নাই। আমরা দেখেছি তিনি নির্বাচিত হয়েও, মানে তার ভাষা যে কোনোভাবে নির্বাচন হোক, আমরা জানি নিকৃষ্ট নির্বাচিত সরকারটাও ভালো কাজ করে গণতন্ত্রের জন্য, কিন্তু তিনি কিন্তু করেন নাই। না তিনি সংখ্যালঘুর পক্ষে করেছেন, না তিনি দেশের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, কোনো কিছু ধর্মের জন্য কাজ করেন নাই। তিনি বনলতা এক্সপ্রেস নিজে দেখে আসলেন, সেই বনলতা এক্সপ্রেস বন্ধ করার জন্য 7 গাড়ি পুলিশ পাঠিয়েছেন। তার সরকার না, মানে তার সংসদের একজন এমপির বিরুদ্ধে ওই লিল্লাঘর মৌলবীরা যে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার, সংস্কৃতির, মানে জারি সারি গানের, মানে শিল্প সাহিত্যের একটা আগে বলা হইতো সেই স্থান, সেই জায়গায় এখন মৌলবাদীরা বলে এটা বাংলাদেশ না, এটা ব্রাহ্মণবাড়িয়া। অদ্ভুত ব্যাপার। সেই মৌলবাদীদের আখড়া হয়ে গেছে এই দেশ। সুতরাং এই মুহূর্তে তারেক রহমান বা তার সরকার যা যা করতেছে, কোনো কিছু আমরা সন্দেহের উপরে রাখতে পারতেছি না। এই যে আমাদের মন্ত্রী কি বলেছে, বিএনপির এক নেতা বলেছে যে মহাথির মোহাম্মদ নাকি জিয়াউর রহমানের সূত্র নিয়ে মালয়েশিয়া তো ধনী হইতেছে। এই দেশের বিদ্যুৎ মন্ত্রী বলে কোনো সমস্যা নেই, এই দেশের খাদ্যমন্ত্রী বলে কোনো সমস্যা নেই, স্বাস্থ্যমন্ত্রী বলে হামের টিকার অভাবে শিশু মারা যায় আওয়ামী লীগ দেয়, ভাগ্যিস বলে নাই যে জিনপুরি দেয়। এরা হচ্ছে মানসিকভাবে হতাশ। এদের পূর্বসূরীরা পাকিস্তান ভাঙার যে বেদনা তাদের বুকে ঢেলে দিয়েছে, সেই বেদনা তারা বলতে পারেনি। তারা শেখ হাসিনাকে এত কেন ঘৃণা করে? আমার দেখেন, যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তেল মেরেছে, তেল মারতে কিন্তু কম মারে। এরা কিন্তু সব জায়গায় সুবিধাবাদী। আবার কালকেই যদি শেখ হাসিনা ফিরে আসে, এদের সুর কিন্তু পাল্টে যাবে, আপনি নিশ্চিত থাকেন। তখন আপনাকে আমাকে গালি দিবে, তারাই বড় আওয়ামী লীগার হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। এরাই দেখবেন হয় হেলমেট লিগে আবার চলে যাবে, লুঙ্গির নিচে চলে যাবে, অথবা এরা সরাসরি আওয়ামী লীগ করবে। আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ জায়গা দেবে কিনা সেটা জানি না এবার, কিন্তু দেখবেন এরা চেষ্টা করতে কমতি করবে না। আপনি ওই যে গিদর ফারুকি নাকি শুয়োর ফারুকি নাকি কি যেন আছে একটা, পরে কোনোদিন আপনি বেসরকারি দলে দেখেছেন?
জিয়া জিয়া তারেক রহমানের 2001-এ সে বিএনপি, আবার 2009 থেকে সে হইল আওয়ামী লীগ, আবার 5 আগস্ট থেকে সে হয়ে গেল জুলাই সন্ত্রাসী। তারপরে কয়েকদিন তেল মারলো তারেক রহমানের, দেখলো যে কাজ হইলো না, তারেক রহমানের তো জায়গা দেয় না, পরে পালাই গেল তার বউরে নিয়ে অস্ট্রেলিয়া, যা জামাতের কোলে উঠে গেছে। অস্ট্রেলিয়া বহু জামাত আছে, কোনো সন্দেহ নেই। আপনি শুনলে আশ্চর্য হবেন। আমি ফ্রান্সে একজনের কাছে বলেছিলাম, আপনিও তাকে চিনেন, ফ্রান্সে চলে যায়, বলে ভাই না আসেন না, এনে মৌলবাদী গিজ করে। অস্ট্রেলিয়াও এরকম বলছিল যে গিজ করে। ব্রিটেনে তো আপনি জানেন, আমার একজন খুব কাছের মানুষ আছে, সে বলছে ভাই ভুলেও এখানে আইসেন না, ঠিক আছে, বলছে এনে আরো বেশি, মানে এগুলো মিনি পাকিস্তান হয়ে গেছে, লন্ডন এখন লন্ডনিস্তান। তো এই যে 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 অবস্থা, এই ডাস্টবিন শ্রমিকেরা, এরা হলো কোটটাই পরা মৌলবী। এরা দেখবেন, এরা কিন্তু কোটটাই পরা, এরা কিন্তু একটু জুব্বা টুব্বা পরে ঘুরে না। এরা হচ্ছে আসল, এরা হলো আসল খাতারনাক, এরা হলো দুর্ভাগ্যের সর্দুল। আপনি তো ওই তারেক মনোয়ার নাকি ট্রাক্টর মনোয়ার তো আপনি চিনেন, খালা জারেনি সালাজুরকে আপনি চিনেন, মাসুদ মাসুদ ডাক্তার মাসুদকে আপনি চিনেন। তারপরে আরেক পোস্ট ওই দেখেন না, যে জামাতের আরেক নেতা মুফতি কি যেন, আরে কি, কাজী ইব্রাহিম, করোনা ইব্রাহিম, কুষ্টিয়ার 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 ও ওই ওই আমির হামজা, ওটা থেমে গেছে। আমির হারামজাদা দেখেন বললো যে শেখ হাসিনার উন্নয়নে যে কাজ করবে না সে জাহান্নামী। সে বললো যে আওয়ামী লীগের তার বাপ তথা 14 গোষ্ঠী দুই পক্ষ থেকে তারা আওয়ামী লীগ করতো, এখন বলে তারা কিছু তার জামাতের এমপি। মানে অদ্ভুত ব্যাপার, মানে এইরকম তেল, মানে আসলে তেল মারাও একটা যোগ্যতা না, এরকম তেল তো আমরা মারতে পারবো না। এই তারেক মনোয়ারদেরকে, খালাজারি সালাজারিদেরকে, আফসারি খাপসারিদেরকে, মৌলানা ইব্রাহিমদের জামাত এগুলো মাঠে ছেড়ে দিয়েছে। তোরা যা ইচ্ছা তাই বল, যত ঠাড়া পড়া মিথ্যা কথা বলুক, সমস্যা নাই। ওদের কথা হইলো যে 100টা মিথ্যা কথা বললে যদি 10টাও মানুষ বিশ্বাস করে তাই লাভ, বিনা পুঁজির ব্যবসা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এদের বয়ান সব দেখবেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এদের সকল বয়ান দিন শেষে গিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এদের আসল এজেন্ডা, এরা কখনো কোচিং সেন্টারের অধ্যাপক সাজে, শিক্ষক সাজে, কখনো ইউনিভার্সিটিতে থাকে, বলবে কি জানেন, আমরা কোনো দল করি না, মানে ওইটি কিন্তু ওইটাই গুপ্ত, যে বলে আমরা কোনো দল করি না, মানে গুপ্ত। তারপর কি মুক্তিযুদ্ধ ঠিক আছে, তো ভারতের লাভ ছিল, এগুলো কিন্তু গুপ্ত। তারপর বলে বঙ্গবন্ধু খুব ভালো ছিল, তার নেতৃত্ব না নিলেই ভালো হইতো, মানে মনে হয় যে তাহলে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে ওই রাজাকারদের মায়ের ভাতারদেরকে ক্ষমতা দিয়ে দিবে, যে বাবা তোরা রাজাকার আলবদর গোলাম আজমের বলারা সংসদে আসুক না। এরাই কিন্তু বলেছে যে আওয়ামী লীগ আত্মীয়করণ করে। এখন আত্মীয়করণে কারা নাই? মাসুদ সাইদি কার পোলা, নিজামির পোলারা এমপি, রাজাকারের পোলারা এমপি, তারপর বিএনপি নেতার পোলারা বিভিন্ন কমিটিতে গিয়ে বসে আছে, এখন আত্মীয়করণ হয়নি। আসলে আমাদের যে অবস্থা, এই জামাতিদের আমাদের রুখতে হবে। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, এই 15 বছরে কিন্তু এই তারেক মনোয়ারদের, এই মুফতি আমির হারামজাদাদের ওয়াজ করতে দিয়েছিল কারা? আমরা কত সতর্ক করেছি, আমাদের পাত্তাই দেয় নাই, আমাদের কথার কেউ গুরুত্বই দেয় নাই। তারা তখন বলতো কি, বিএনপি তার আসল শত্রু, বিএনপি তার আসল শত্রু। আর ভাই, বিএনপি তোমার আসল শত্রু হলে তো ওটা কি নকল শত্রু ছিল? জামাত, জামাত হচ্ছে আসল শত্রু। বিএনপির তো কোনো রাজনৈতিক আদর্শ নাই। বিএনপি হলো একটা প্ল্যাটফর্ম যেখানে স্বাধীনতা বিরোধীরা, যারা লজ্জায় জামাত করতে পারে না, আবার বামপন্থীও করতে পারে না, তারা যায় বিএনপি করে। আসলে তো বিএনপি তারাই করে যারা জামাতের লোক, কিন্তু লজ্জা খুব শুধু মহাজনের ব্যাপারে কি বলবেন? ইউনুস চেরে না নবী বানাইছিল, নবী বানাইছে। আর কিছুদিন থাকলে খুদাও বানাইতো, আর কিছুদিন থাকলে বলতো আল্লাহ এই রূপে আসছে, আর কয়দিন থাকলে আল্লাহ বানাই ফেলতো। আমরা দেখেছি এরা এগুলো বলেছে। এমনকি কেউ বলতো আরে তুমি নির্বাচন দিও না, এগুলো বলে নাই। এই লিল্লা করেরা দেখেন, এর জন্য দায়ী কিন্তু আবার সবাই, এর জন্য কিঞ্চিত দায়ী কিন্তু রুমিন ফারানা। এই মৌলবাদীদের কিন্তু আসকারা দিয়ে ফ্রাঙ্কেনস্টাইন বানানো হয়েছে। এই লিল্লাখোরদের আসকারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা, সকল রাজনৈতিক দলের নেতারা কিন্তু এদেরকে ফ্রাঙ্কেনস্টাইন হতে দিয়েছে। তার জন্যই কিন্তু আজকে এই কথা বলার তারা সাহস পায়। আপনার মনে থাকার কথা, আপনি আমার চেয়ে অনেক ছোট, কিন্তু তারপরেও আপনার যখন কিশোর, মানে আপনি যখন ছোট ছিলেন, প্রাইমারি ছাত্র, তখনও কিন্তু মৌলবীরা এত শক্তিশালী রাজনৈতিক অবস্থানে ছিল না। প্রশ্নই আসে, এরা কোনো মিছিল করলে আওয়ামী লীগ বিএনপির অনুমতি নিয়ে মিছিল করতো, মনে আছে আপনার? থাকার কথা শুনেন, আমার স্পষ্ট মনে আছে, সালমান রুশদির বিরুদ্ধে যেদিন মিছিল হয়েছে, আমি অন্তত এরকম 10টা মিছিল দেখেছি। সেই মিছিলে একটাও আওয়ামী লীগের তো ছিলই না, বিএনপি লোকও তাদের মিছিলে ছিল না। আমি নিজের চোখে দেখে এটা বললাম। সালমান রুশদির এই স্যাটানিক ভার্সেস নিষিদ্ধের যে মিছিল হয়েছে, একটা আওয়ামী লীগের লোক ছিল না সেই মিছিলে, একজনও না, এমনকি বিএনপিরও না। কিন্তু এখন দেখেন
এখন যদি মিছিল হয় এই কারণে স্যাটানিক বার্ষে মিছিলে ওইখানে সবাই যাবে, মানে এই রাষ্ট্রটাকে এই সমাজটাকে আমরা মৌলবাদী বানিয়ে ফেলেছি। এর জন্য দায়ী আমাদের দেশের রাজনৈতিক নেতা সলিমুল্লাহ খানের মতো বুদ্ধিজীবীরা, ওই যে কোটটাই পড়া কিছু লোক আছে, আরো আহমদ ছফাও কিঞ্চিত দায়ী, তারপরে এরকম সবাই। এমনকি এই যে দেখেন জাসদ করতে হইলো আপনার কি জামাতি কবি আরে আল মাহমুদ, জাসদ করা মানুষ, জাসদ করা, সে যায় শিবির জামাতের লোক হয়ে গেছে। আর ওটা তো গেল সে। আর এখন যেটা আছে যে সরস্বতীর দেবী সরস্বতীর ছবি আগে ফ্রড মাজার, ফরদ মজার, তাকে আমি আদর করে ফ্রড মাজার বলি, ঠিক আছে। ওই যে ফরিদা নাকি ফরিদা আক্তারের জামাই, সে দেবী সরস্বতীর ছবির এই মূর্তি রাখে পাশে। সে কি করে এবং খাদিজা নিয়ে কি কবিতা লিখেছে, কিন্তু সে কাজটা করে কি মৌলবাদীদের পক্ষে সমস্ত কাজ করে। সে বলে জামাতি ইসলামের সমালোচনা করা হইলো ফ্যাসিজম, আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা হইলো গণতন্ত্র। এরা কারা? এরা কিন্তু নামাজ পড়ে না, নাস্তিক আপনি জানেন। আচ্ছা, তার ওই এবাদত নামা নিয়ে কোনো মোল্লারে চিৎকার দিতে দেখি না কেন? ইউনুস কোনোদিন নামাজ পড়েছে? ইউনুসের নিয়ে বরং ইউনুসের গ্রামীণ ব্যাংক আমার মনে আছে, আমরা তখন কলেজে বলি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে মৌলবীরা মিছিল করতো, গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে, বলছে এটা হারাম। ইভেন আরেকটা কথা বলি, এবার চিঙ্কুবাম ধরা খাবে। এই চিঙ্কুবামরা বলেছে এটা সাম্রাজ্যবাদের দালাল। একদিকে মৌলবীরা বলেছে গ্রামীণ ব্যাংক হলো হারাম, সুদখোর বানাইতেছে, সুদের টাকা খাওয়ায়, পাশাপাশি বামপন্থীরা বলতো এটা সাম্রাজ্যবাদের দালাল। কি সুন্দর 2024 সালে এসে এই মৌলবীরা তাদের নবী বানাইলো, আর এই বামপন্থীরা তার অভিভাবক বানাইলো। আপনি দেখেছেন শেখ হাসিনার সমালোচনা করতে গেল তারা জামাতের সমালোচনা করে, তখন শেখ হাসিনার ছবি রাখে, মানে তারপরও সরাসরি গোলাম আজমের সমালোচনা করতে সাহস পায় না বা করে না। আর গোলাম আর ইউনুসের তো সমালোচনাই করে না, ইউনুস তো তাদের আব্বা, নয় আব্বা, শেখ হাসিনার বললে ইউনুস আব্বা। যখন প্রগতিশীলরা মাঠ ছেড়ে দেয়, চোখ বন্ধ করে রাখে, মাটির তলায় মাথা ঢুকিয়ে রাখে যে না আমি তো ভালো আছি, তখন কি আসলেই ভালো থাকে? বনে আগুন লাগলে কি দেবালয় রক্ষা পায়? প্রশ্নই আসে না। যখন বলেছিল তারা, রতন সিদ্দিকী ওদিসির বলেছিলেন যে শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে, আসলে আমরা তখনই বলেছিলাম শুধু আওয়ামী লীগের আমল তো শুক্রবার গেছে, যেই আওয়ামী লীগ থাকবে না তখন সপ্তাহে 7 বারই বেহাত হয়ে যাবে। সিদ্দিকের স্যারকে কিন্তু আওয়ামী লীগের আমলে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকতে হয়েছে, আমি তার সাক্ষী। আমি সাক্ষী যখন আমাদের মনে আছে লতিফ সিদ্দিকীর কথা, হজ যে একটা ব্যবসা, এটা নিয়ে তিনি খোলামেলা অন্য একটা ঘরোয়া আলোচনায় বলেছিলেন, তাকে কিন্তু মন্ত্রিত্ব হারাতে হয়েছিল, জেল খাটতে হয়েছিল। তার এমপিত্ব, মন্ত্রিত্ব, দলের নেতৃত্ব সবই চলে গেছে। না এখন কিন্তু সপ্তাহে 7 বারই চলে গেছে, এখন কিন্তু সপ্তাহে 7 বারই নাই, দখলে চলে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা নামগুলো বদলাই ফেলি ভাই, যে হিন্দুয়ানি বলে না, যে হিন্দুয়ানি আমাদের তাহলে এই যে বারের নামগুলো, মাসের নাম, আমের নাম, নদীর নাম, এগুলো কেমন যেন হয়ে যায় না? এই উপত্যকায় তো সব আরবের একদম খাঁটি খেজুরের মতো মুসলমান ছিলেন, আমরা সেদিকেই যাই। আর কি বলবো, আমরা তো তাইলে কিন্তু আরেকটা, তাহলে রাম পাঠারে কি বলবে? কৃষ্ণ এটা বলেছিল হইলো আপনার মৌলানা ভাসানী, যে কৃষ্ণ সূরার নাম কি? তাহলে ফাতেমা সূরা রাখবা, ফাতেমা সূরা হবে না, মোহাম্মদ পাঠা, রাম পাঠা হবে। তখন এরা কি উত্তর দিবে আপনি দেখেন, খেয়াল। আর কিছুদিন পরে দেখবেন এরা কি রাজনীতি করবে এখন জানেন? এই ব্রাহ্মণবাড়িয়া, দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার নাম পরিবর্তন, এমনি তো তারা বিবাড়িয়া বলে, ব্রাহ্মণবাড়িয়া বলে না, দেখবেন এই নাম পরিবর্তন কয়েকদিনের মধ্যে এরা এটাকে ডাইভার্ট করবে। এই বনলতা এক্সপ্রেস কত বড় দুঃসাহস, তারা বলে যে এই ব্রাহ্মণবাড়িয়া নাকি মৌলবীদের কথাই চলবে। ব্রাহ্মণবাড়িয়া কি মৌলবীদের বাপের বেটা? ঘাসলিল্লা, লম্বা লম্বা কথা বলিস। এই গোলাম আজমের মানে কি বলবো আর। সেখানে দেখেন ওইখানে সঙ্গীত শিল্পী যারা ছিল, সঙ্গীতজ্ঞ ছিল, তাদের বাড়িতে হামলা হয়েছে। সেখানে আরো বিভিন্ন কারণে ব্রাহ্মণবাড়িয়া, একসময় ব্রাহ্মণবাড়িয়ার নাম ছিল সঙ্গীতের জন্য বিখ্যাত ওই অঞ্চলটা, এখন কিন্তু উল্টা, এখন এই লীলাকর মৌলবীদের দখলে চলে গেছে। সারাদিন মারামারি কাটাকাটি, আর বাইরে আর কোনো নিউজ হয় না। আর এই মৌলবাদীদের দেখেন এরা কত বড় দুঃসাহস, এরা বলছে মৌলবাদকে মৌলবাদ বলা যাবে না। কি বলবো আমরা? তোমরা নাম দাও, ওই নামে তোমাদের ডাকি আমরা। মানে আপনি বললেন আমার আর আসাদ বলে কেউ ডাকো না, তাহলে কি নামে ডাকবো সেটা তোমরা বলো। তোমাদের মৌলবাদী বলবো না, তাহলে কি বলবো? জঙ্গিও বলতে দিবে না, মৌলবাদী বলতে, তাহলে কি বলবো আমরা? মানে এই দেশে তেলের চাইতে ঘিয়ের মূল্য কম তা না, বা ঘিয়ের চাইতে তেলের মূল্য বেশি তা না, এখানে ঘিয়ের চাইতে গুয়ের দাম বেশি। মানে কোন দেশে বাস করতেছি? কার সাথে কার তুলনা করে? নজরুলের সাথে হাদির তুলনা করে, তাও আবার তুলনায় যদি ছোট রাখতো একটা কথা, হাদির নজরুলের চাই বড় বানায়। মানে বললামই তো, ঘিয়ের সাথে গুয়ের তুলনা। মৌলানা ভাসানীর চাইতে নাকি বড় না তাই হাদি। কোন দেশে বাস করি আমরা? মানে এটা থেকে আমাদের জনগণকে সতর্ক করতে হবে, সেটা ভারত হোক, বাংলাদেশ হোক।
আমাদের সচেতন থাকতে হবে। আপনারাও সচেতন হবেন দয়া করে, যারা বাংলাভাষী মানুষ এটা শুনতেছেন, আপনারা হিন্দু হন মুসলমান হন, এই সমস্ত বাজে কথায়, এই সমস্ত রাজনৈতিক স্ট্যান্ডবাজি কথায় কান দিবেন না, দিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনবেন না। নিজেদের দেশ, জাতি এবং সম্প্রদায়, মানে ধর্মের কথা বলতে, এগুলো ধ্বংস ডেকে আনবেন না। নিজেরাও কলঙ্কিত হবেন না, অন্য কেউ কলঙ্কিত করবেন না প্লিজ। আপনারা যদি নিজেরা এগুলো বিশ্বাস করেন আর এগুলো ফাঁদে পা দেন, আপনাদের ধর্মের বদনাম হবে, সেটা হিন্দু ধর্ম হোক আর ইসলাম ধর্ম, সনাতন ধর্ম হোক আর ইসলাম ধর্ম হোক। আপনি মুসলমান হন, হিন্দু হন, ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশ হোক বা ভারত হোক, ক্ষতিগ্রস্ত হবেন। নিজের পায়ে কোরআন মারা থেকে বিরত থাকবেন। রাজনীতিবিদেরা যখন কোনো কথা বলে তার সত্যতা যাচাই করার চেষ্টা করবেন, অন্ধের মতো বিশ্বাস করবেন না। আর মমতা ব্যানার্জি যে একটা টোটালি ঠাড়া বড় মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু রাজনীতির সরে যে জানে তারা সকলেই বুঝে। সতর্ক থাকবেন, কারণ প্রতিবেশী বাড়ি যদি বিক্রি করে চলে যাওয়া যায়, কিন্তু দেশ কখনো তার প্রতিবেশীকে বদলাইতে পারে না। আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকবেন।